ভোটের 2 মাস পর ঘুম ভাঙল কালীঘাট তৃণমূলের। ভোটের প্রায় 2 মাস পর অভিষেকের নামে হেল্পলাইন ফের চালু হলো। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য হেল্পলাইন চালু হয়েছে। আইনি সাহায্য দিতে চালু হলো এক ডাকে অভিষেক। মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হলে আইনি সহায়তা দেওয়া হবে। ভোট পরবর্তী হিংসায় শিকার কর্মীদের আইনি সহায়তা দেওয়া হবে। ভোট মেটার প্রায় 2 মাস পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হেল্পলাইন চালু হলো। দেখতে পাচ্ছেন সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পোস্ট করেছেন, যেখানে তিনি আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন। ভোটের প্রায় 2 মাস পর এই হেল্পলাইন চালু হলো আরও একবার। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যারা তাদের জন্যই এই সহযোগিতার হেল্পলাইন। আইনি সাহায্য দিতে চালু হলো এক ডাকে অভিষেক। মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হলে আইনি সহায়তা দেওয়া হবে। এমনকি পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার শিকার যে কর্মীরা তাদেরও আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চালু হলো এক ডাকে অভিষেক। কিন্তু মূল যেখানে প্রশ্ন আসছে, যেটা আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, সেটা হচ্ছে আইনি সহায়তা বা সহায়তা দেবে কারা, কোন শীর্ষ নেতৃত্ব। যে শীর্ষ নেতৃত্ব এক তো হচ্ছে এই মুহূর্তে ছন্নছাড়া অবস্থায় রয়েছে, যে শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন মামলার পর মামলার পাহাড় জমেছে, একাধিক জায়গায় অভিযোগ দায়ের হচ্ছে। আমি বলছি কতটা এই অবস্থায় আক্রান্ত কর্মীদের পাশে এইভাবে ঘরে বসে থেকে 2 মাস পর আইনি সহায়তা দেওয়া সম্ভব? তার থেকেও বড় কথা যে এত কিছুর পরেও অভিষেক, মানে আমি আপনাদের অনুরোধ করব আর কালীঘাট তৃণমূল বলবেন না, এটাকে এবারে অভিষেক তৃণমূল বলুন। তার কারণ যাকে ইঙ্গিত করে, যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একটা দলের বড় অংশের নেতাকর্মীরা ছেড়ে চলে যাচ্ছে, তিনি আবার পোস্ট করছেন এক ডাকে অভিষেক। এখনো অবধি পোস্টটা দেখিনি যে ক্ষমা চাইছে অভিষেক, এটা এখনো অবধি তার টুইট থেকে আসেনি। যে কথা বলেছেন, যে স্বপ্ন দেখিয়েছেন, সবটা ভুয়ো, সবটা মিথ্যে। যে দুর্নীতির পাহাড়ে নিজেদের রেখেছেন, তার পিএর সঙ্গে যোগসূত্র হয়ে যে দুর্নীতির পাহাড় হয়েছে, জমি থেকে বালি থেকে সব কিছু, দক্ষিণ 24 পরগনার যিনি বিজেপি নেতা তিনিও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি বলছি যে এই যে তৃণমূল কংগ্রেসের যেটুকু লোকজন অবশিষ্ট আছে, তাতে আমরা খবরে শুনেছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আইনি সহায়তা দেবেন, এই রকম কথা হয়েছিল। তাহলে এক ডাকে চন্দ্রিমা নয় কেন এক ডাকে অভিষেক? এত কিছুর পরেও তার মানে তৃণমূল কংগ্রেস যারা ত্যাগ করছে তারা সঠিক। তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অন পেপার, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র কাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করা। আজকে তৃণমূল কংগ্রেসকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে যে কজন এমপি এমএলএ এখনো অবধি রয়েছে তৃণমূল কংগ্রেসে, তারা কিন্তু বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় পিকচারে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে দায়িত্ব দিচ্ছে এই পোস্টগুলো করার? ফলে আজকে একটা বড় প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস আদপেও কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি আর কোনো ইন্টারেস্ট আছে? নেই। তার কারণ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করা ছাড়া এনারা আর কোনো এখন এম এবং লক্ষ্য নেই। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই টুইট এক ডাকে অভিষেক, তাতে কেউই আমি মনে করি না সাড়া দেবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আক্রান্ত, নিজেই আইনি সাহায্য নিতে কার কাছে যাবে, কাকে ডাকবেন, সেইটা উনি খুঁজছেন। আর লোকেরা, তার কর্মীরা কি করে তাকে ডাকতে আসবে? তার কারণ তিনি তো প্রত্যেক দিন সমন পাচ্ছে, সিআইডি ডাকছে, ইডি ডাকছে, সিবিআই ডাকছে। তা উনি কার সাহায্য করবেন? আর যদি দলের নেতাকর্মী বা আইনজ্ঞরা সাহায্য করে, তাহলে তাদের নামগুলো সামনে আসা উচিত, যারা তৃণমূল কংগ্রেসটা এখনো করছেন মাঠে নেমে রোজ। একেবারে মানে যেদিকে প্রদীপ চট্টোপাধ্যায় ইঙ্গিত করছেন, সেটা হচ্ছে যাবতীয় ক্ষোভ তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বারবার ফোরফ্রন্টে নিয়ে আসা হচ্ছে? তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দলের একটা বড় অংশের অনাস্থা, কিন্তু পূর্ণ আস্থা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেই রয়েছে। এই প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে। আমি এইখানে আমার বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখবো একবার। তো নর্মাল ফ্লাইটে চড়েন না, মানে আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। মানে ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার্ড ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। 2 দিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা দিল্লির, যদি বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। তো এবার উনি কবে, মানে আমার তো স্মৃতিতে নেই আর কি। ধরুন আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, মানে
বাগডোগরা অবধি, সম্ভবত বাগডোগরা না, হাসিমারা অবধি চার্টার ফ্লাইট। হাসিমারা থেকে মানে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে, সেটাও আবার হচ্ছে একটা চপার। তো চার্টার ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো ওনার স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি, কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়, কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয়ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার ফ্লাইটে গেছেন, এবারও চার্টার ফ্লাইটে গেলেন, মানে অবাক হওয়ার কিছু নেই। মানে উনি তো, ওনার বাহন হচ্ছে আর কি চার্টার ফ্লাইট, তো উনি ওনার বাহনে চেপেছেন, সেই চেপে আবার গেছেন দিল্লি। তো এর মধ্যে মানে আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওনার ঔদ্ধত্যও কমেনি, ওনার মানে দৃষ্টিভঙ্গিও, মানে প্রথম কথা চার্টার ফ্লাইটটার সঙ্গে কমন লোকের কোনো সম্পর্ক নেই আর কি। আপনি বিজনেস ক্লাসের টিকিট পাচ্ছেন, বিজনেস ক্লাসে যান, সেখানে চার্টার ফ্লাইটেই যেতে হবে, এমনি তো আর কোনো মানে যেটা হচ্ছে যে স্টেটাস আর কিছু নেই, জনগণ সব স্টেটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। কারণ চার্টার ফ্লাইট দিয়ে হয়তো স্টেটাস বজায় রাখতে চাইছেন, তাই ওনার বাহন হচ্ছে চার্টার ফ্লাইট, বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন চার্টার্ড ফ্লাইটে করে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে গেছিলেন, সেই দিনের প্রসঙ্গে এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল। কিন্তু মূল বিষয় হচ্ছে যাবতীয় ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারপরেও এই যাবতীয় ক্ষোভকে কি আমল দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে ফের একদাকে অভিষেক সামনে এলো। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো, আমি সমস্ত অভিযোগগুলোকে যদি একদিকে দূরে সরিয়েও রাখি, তাহলেও বলতে হয় রেজাল্ট বেরিয়েছিল 4 মে, আজকে আমরা কথা বলছি 30 জুন। 58 দিন পর একদাকে অভিষেক দলীয় আক্রান্ত দলীয় কর্মীদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি। বড্ড তাড়াতাড়ি হয়ে গেল না? নজরুলের একটা কবিতায় আছে, হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের চায়। এই ভণ্ড লোকটা ওর নিজের আগে ঠিক করে, ওর যে কর্মপদ্ধতি তা নিয়ে সমালোচনা করে লাভ নেই, বহু কর্মপদ্ধতি। আজকে মমতা ব্যানার্জিকেও লাথি মেরে ফেলে দিল। সুতরাং অভিষেক ছাড়ুন না, তার কথাই পর্যন্ত, সুতরাং ওই ভণ্ডর কথা ছাড়ুন। এবার আছে তোমার, আপনি ছাড়ছেন কালীঘাট? না না না, কালীঘাট না, শুনুন। আর স্বপনদা একটা কথা বললো না, ও শেষ হয়ে গেছে, 2029 সামনে আছে, শেষ কোনোদিন পলিটিক্সে হয় না, কোনোদিন আমি তো আগেও বলেছি, ইন ওয়ার ইউ মে অনলি পিকিং রংস, বাট ইন পলিটিক্স ওয়ান্স। মানে উইনস্টন চার্চিল বলেছিল, মানে যুদ্ধে তুমি অনেকবার, একবারও মৃত্যু হতে পারে, পলিটিক্সে মৃত্যু হয় না, মরার পরে আবার বাঁচে। সুতরাং এটা পলিটিক্সে যায় না। সুতরাং এখনো পর্যন্ত বলেছে, একটু আগে তো প্রতীক বললো মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো মমতা আছে। এখন না না না, মমতা নিশ্চয়ই 21 জুলাই আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে। দিদিকে বলো কেন এলো না? দিদিকে বলো কেন? ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো পারমিশন হবে না, তো সিপি স্পষ্ট বলে দিয়েছেন। এই যে অভিষেক বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে আজকে, দেবে না কেন? দিতে পারলে তার আছে বলছে আইনি। খুব স্পেসিফিক প্রশ্ন আমি বলছি, কালীঘাট তৃণমূলের সঙ্গে এই মুহূর্তে যে কজন রয়েছে তাদের সম্পূর্ণ আস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রয়েছে। আমি বলছি তাহলে দিদিকে বলো সামনে না এসে একটাকে অভিষেক কেন? কোনো কারণ নেই, মমতা বলেছে বলে অভিষেক আইনি সাহায্য করতে, তাতে অসুবিধা কি? নেতৃত্ব মমতা, এতে তোমার কি চিন্তা? আমি বলছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, আমি আপনার প্রশ্নটাই তো আমি আবার সামনে রাখছি, সেটা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো যারা আস্থা রাখছেন, তারা আমি বলছি তাদের জন্য দিদিকে বলো না বলে একদাকে অভিষেক কেন? স্বপন দাস, এই অনাস্থার কারণেই তো 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছে এবং এনসিপি এর সঙ্গে মিশে গেছে। যাবতীয় লোকসভা সংসদ থেকে শুরু করে পরিষদীয় দলে ভাঙনের একটা বড় কারণ তো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বপন দাস, আপনাকে আমি ডিস্টার্ব করি না, প্রথম কথাটা হচ্ছে নিজে আইনের হাত থেকে বাঁচার জন্য ফাঁকফোকর খুঁজে যাচ্ছেন, এ ঘর ও ঘর ঘুরে যাচ্ছেন। নিজে আগে আইনের হাত থেকে বাঁচুন, তারপর তো অন্যকে বাঁচাবেন। এক ডাকে অভিষেক। এখন এর কারণটা হচ্ছে
দেখো নিজেকে বাঘ ভাবতো, আর তৃণমূলের যারা ছিল এরা তো সব চাকর বাকর, ওর আদেশ শিরোধার্য করে মোটামুটি সবাই ওর কাছে পৌঁছানোর চেষ্টা করতো। ওর হচ্ছে আজকে যখন বাঘ নয়, বাকচাল পড়া বাঘ, নকল বাঘ, এখন ক্ষমতা হারানোর পর নখ দন্তহীন এমন একটা পর্যায়ে নিজেকে এসছে, সেখান থেকে ভেসে ওঠার চেষ্টা কি, এক ডাকে অভিষেক। আরে ভাই ডাকটা কি দেবে? কেউ থাকলে তো, তৃণমূলে তো কিচ্ছু নেই এখন, আর কেউ যেতেও চায় না। তার দলের যারা আছে তারা ওকে চোর বলে, দুর্নীতিগ্রস্ত বলে, লুটপাট করেছে বলে, এমন কিছু অভিধানের শব্দ নেই যা ওর সম্বন্ধে তারা, ওর দলের লোকেরা ব্যবহার করেন না। আজকে তার দলের মধ্যে যার এই ভাবমূর্তি, সে নিজের ভাবমূর্তিটা কি করে না মানুষের কাছে আসবে, কর্মীরা কি করে তাকে ভরসা করবে? তৃণমূলের যেটুকু বেঁচে থাকা অংশ আছে, এখনো পর্যন্ত আছে, আমি তো বলতে পারি না তারা এত একটা বড় ভোট পেয়েছিল, তারপরে আমি 2,60,00,000 ভোট পাওয়ার 3,60,00,000 3 কোটি তাই না? কোথা থেকে বলছি? 2,60,00,000 2,60,00,000 ভোট পাওয়ার পর একটা দলকে আমি যদি বলি রাতারাতি শেষ হয়ে গেছে, এটা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি নিজে শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জির হাত যদি তার মাথার থেকে উঠে যায়, তো অভিষেক ব্যানার্জিকে খুঁজে পাওয়া যাবে না। আমি বলছি আজকে খুঁজে পাওয়া যাবে না। মমতা ব্যানার্জি থেকে বাঁচিয়ে রেখেছেন, ভাসিয়ে রেখেছেন। এই জন্য তিনি আজকে বলছেন এক ডাকে অভিষেক। কোথায় ছিল? এই তো দিন 15 তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমরা ভাবছিলাম কোথায় গেল কোথায় গেল, এ তো দেখছি আর একটা রাহুল গান্ধী, এ তো খুঁজেই পাওয়া যায় না। তো আজকে তিনি হঠাৎ বললেন এক ডাকে অভিষেক। ভাই এক ডাকে অভিষেক কেন? 10টা ডাক দিন অভিষেককে। কে ডাকবে? আমি তাদেরকে দেখতে চাইছি। বিজেপির সরকার আছে, বিজেপির সরকার আছে বলে এখনো পর্যন্ত জেলে যায়নি। আমরা আইনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। ল উইল টেক ইটস না, আমি বলছি আরেকটু ব্যাখ্যা করবেন, বিজেপি সরকার আছে বলে এখনো জেলে যায়নি বলতে? আমরা আইনের মাধ্যমে করতে চাইছি। মমতা ব্যানার্জির মতো ফলস মিথ্যা মামলা দিয়ে পুলিশকে বলে দিলাম তুলে আনো, এক্ষুনি ভরে দাও, আমরা ওই ধরনের চাই না। আইন আইনের মধ্যে চলবে এবং আইনি পথে তার বিচার হবে, আইনি পথেই অভিষেক জেলে ঢুকবে, এটা নিশ্চিত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.